মালয়েশিয়ার যে বিষয়টি সব সংবাদপত্রেই এসেছে যে প্রায় 17,000 অভিবাসী মালয়েশিয়ায় যেতে পারেননি। এবং গতকাল আমরা দেখেছি বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বক্তব্য রেখে বলেছেন যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা তাদের জন্য করা হয়েছে এবং ভবিষ্যতেও করা হবে। কেন তারা যেতে পারলেন না মালয়েশিয়ায়, সেই বিষয়টি তদন্ত সাপেক্ষ বিষয়। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন অভিবাসন ও শরণার্থী বিশেষজ্ঞ আসিফ মুনির। স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তর সকালে। শুভ সকাল। এই যে প্রায় 17,000 অভিবাসী মালয়েশিয়ায় যেতে পারলেন না, যদিও মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করা হয়েছে এবং সাধারণত তারা সব ধরনের সহযোগিতা দিয়ে থাকে। তারপরেও এই যে টিকিট না পাওয়ার কারণে এবং মালয়েশিয়ার একটা ডেডলাইন মিস করে যাওয়ার কারণে এই 17,000 শ্রমিক শেষ পর্যন্ত যেতে পারলেন না। এই যেতে না পারার বা টিকিট না পাওয়া, এই পুরো প্রক্রিয়াটা নিশ্চয়ই বাংলাদেশ সরকারের অধীনে হয়ে থাকে। যদি বেসরকারিভাবে কেউ একেবারেই ব্যক্তিগত পর্যায় থেকে না গিয়ে থাকেন, কিন্তু পুরো ব্যবস্থাটা যেমন সেই জায়গা থেকে এই 17,000 মানুষের মালয়েশিয়ায় যেতে না পারার দায় মন্ত্রণালয় কি আদৌ এড়াতে পারে? শুভ সকাল। যেটা বলছেন আসলে মন্ত্রণালয় এড়াতে পারে না, তবে এটা শুধু একটি মন্ত্রণালয়ের বিষয় নয়। আমরা যদি চিন্তা করি, যেমন এই যে টিকেটের যে বিষয়টি হলো, প্রথমত হচ্ছে যেটা একটা সমন্বয়হীনতা। প্রাইভেট সেক্টর অর্থাৎ যারা এই ব্যবসাটাকে বিভিন্নভাবে এটার একটা পর্যায়ে নিশ্চিত করে তাদের, এবং যারা যাবে তাদের যে অনুমোদনের প্রক্রিয়া সেটি সরকারের মাধ্যমে হয়। তারা যেই বিমানবন্দরের মধ্যে দিয়ে যায় সেটা সরকারের নিয়ন্ত্রণে। আমি যদি সরকার বলি তাহলে সেখানে একটা হচ্ছে যে পরিকল্পনা প্রাইভেট সেক্টরের সাথে, একটা হচ্ছে যে নিজেদের মধ্যে সমন্বয়। কারণ হলো যে এই তারিখটি, এই 31শে মে তারিখটি আগেই নির্ধারণ করা ছিল। সেই নির্ধারণ করা তারিখ অনুযায়ী একটা পরিকল্পনা দরকার ছিল সমন্বিতভাবে, যে আমাদের কাগজপত্রগুলো যারা যাবে তাদের সেটা প্রসেস করতে সরকারের কতদিন লাগবে এবং সেই অনুযায়ী কবে তারা ভ্রমণ করতে পারবে, এবং আমাদের বিমানবন্দরের এখন যে ক্যাপাসিটি, কারণ এখানে তো অন্যান্য যাত্রীরাও থাকছেন বিভিন্ন দেশে যারা যাচ্ছেন, এখানে একটু অতিরিক্ত চাপ যেটা পড়বে, কিভাবে সেটাকে বিতরণ করলে বিভিন্ন দিনে এই একটা দিনের উপর এসে পুরো চাপটা পড়বে না, এটা পরিকল্পনার অভাব। আর ট্রাভেল এজেন্সি যারা এখানে টিকেটের ব্যাপারে ব্যবস্থাপনায় কিছুটা যুক্ত থাকে প্রাইভেট সেক্টরে, সেটাও কিন্তু আরেকটা মন্ত্রণালয়ের আন্ডারে। কাজে আমি বলবো যে এখানে একাধিক মন্ত্রণালয়। তারপরে আমরা যদি বলি যে এয়ারপোর্টে যে ব্যবস্থাপনা গুলো থাকে, সবকিছু মিলিয়ে কয়েকটা মন্ত্রণালয়ের এখানে কিন্তু একটা যোগসাজশ রয়েছে। সেই সমন্বয়টা ঠিক মতো হয়নি, এটা একটা বড় কারণ এই ক্ষেত্রে। এবং এটা একটু অবাক করা এই কারণে যে করোনার পরে আমরা দেখছি যে সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে এই ধরনের একটা ঘটনা ঘটেছিল, যাদের কোভিড পরীক্ষা করে যাবে কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে না, এই একই ধরনের সমস্যা। এবং তখন আপনাদের মনে থাকবে, আমাদের দর্শকদের হয়তো মনে থাকবে যে শেষ পর্যন্ত রাস্তায় নামতে বাধ্য হয়েছিলেন আমাদের এই কর্মী ভাইরা, যে তারা এরকমই ঢাকায় এসে তারা যাবেন, টিকিট পাচ্ছেন না, হাজার হাজার সৌদিগামী মানুষ। তো সেইটার অভিজ্ঞতা থেকেই আমাদের প্রস্তুতি আগে নেওয়া দরকার ছিল। সরকার দরকার হলে এই এয়ারলাইন্স গুলোকেও চাপ দিতে পারতো, ট্রাভেল এজেন্সি এবং রিক্রুটিং এজেন্সি গুলোকে, যে এই ধরনের সংকট যেন না হয়। অর্থাৎ আগে থেকে অ্যান্টিসিপেট করে, আগে থেকে ধারণা করে যেরকম হতে পারে সেই ধরনের ব্যবস্থা নেওয়া দরকার ছিল। যারা যেতে পারেননি সেই সময়, যেই 17,000 মানুষের কথা বলা হচ্ছে যারা যেতে পারেননি, এবং মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে গেছে, সেই ডেডলাইনটি শেষবার যাওয়ার যে সুযোগটি সেটি হাতছাড়া হয়ে গেছে। এখন যারা যেতে পারলেন না তাদের কি আর যাওয়ার সুযোগ আছে? আর মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে গেছে কথাটার অর্থ কি? একটা হচ্ছে যে এটা একটু চাহিদার উপরে নির্ভর করে, ওখানে যেই দেশে তারা যাবে সেই দেশে কতটা চাহিদা আছে। এখন এটা একদম মানে পুঙ্খানুপুঙ্খ হিসাবের ভিত্তিতে তো সবসময় করা হয়তো যায় না। এখন যারা যেতে পারেননি, মালয়েশিয়া নিজেদেরও নিরূপণ করবে, বিশেষ করে যে কর্মক্ষেত্রতে তাদের যাওয়ার কথা ছিল সেই এমপ্লয়াররা, নিয়োগকর্তারা কিছুটা নির্ধারণ করবে যে তাদের যা ধারণ ক্ষমতা বা যা প্রয়োজন সেটা সম্পূর্ণ হয়েছে নাকি তাদের আরো প্রয়োজন।
এখানে কিন্তু শুধু আমাদের শ্রমিকরা যাবেন তা কিন্তু না, ওইখানে তাদের কাজে দরকার ছিল, যে কারণে মালয়েশিয়া রাজি ছিল। এখন একটা নির্ধারিত ডেটটা শেষ হয়েছে, ওদের একটু নিরূপণ করতে হবে যে আরো দরকার আছে কিনা, যে 17,000 কথা বলছি এটা না হলে তাদের সংকট তৈরি হবে কিনা। এটা মনে রাখতে হবে যে এই একই সাথেই কিন্তু আরো 13টা দেশে এই একই দিনে বন্ধ হয়েছে। কাজেই এখানে একটা রিস্ক আছে যে মালয়েশিয়া বিভিন্ন নিয়োগকর্তারা মনে করতে পারে যে না, আমি বাংলাদেশ থেকে নেব না, নেপাল থেকে নেব, নেপাল থেকে নেব না, ভারত থেকে নেব, মানে তার যদি অতিরিক্ত প্রয়োজন হয় এখন যা আছে তার বাইরে। কাজে এটাকে একটু সামগ্রিকভাবে দেখতে হবে, এটা একটা বিশ্ব বাজার, বিশ্ব অর্থনীতির একটা অংশ এবং প্রতিযোগিতামূলক বাজার। বাংলাদেশের কর্মীর চেয়ে কোনো কারণে যদি কোনো দক্ষ ব্যক্তি সে পায়, হয়তো সে চিন্তা করতে পারে। তবে বাংলাদেশি কর্মীদের কিন্তু একটা রেপুটেশন ভালো আছে। কাজে আপনি যেটা প্রশ্ন করেছেন যে সম্ভাবনা থাকতে পারে, তবে আশু যেটা দরকার, প্রথমত সরকার, দুই সরকারের একটা নেগোসিয়েশন, যে আরেকটা উইন্ডো, আরেকটা জানালা খোলা যায় কিনা অল্প সময়ের জন্য, যখন এদেরকে এরা যেতে পারে। রিক্রুটিং এজেন্সিদেরও কিন্তু একটা স্বার্থ আছে, চাহিদা আছে, যে তারা ওইদিকে এটা তো তাদেরও একটা ব্যবসার অংশ। কাজে তারা ওইদিকে তাদের যাদের সাথে যোগাযোগ, নিয়োগকর্তা, এজেন্ট, তাদের মাধ্যমে একটা ব্যবস্থা করবেন। একেবারেই হয়তো বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারটা পুরোপুরি হচ্ছে কিনা আমরা জানি না, তবে অতীতে বন্ধ হয়েছে কিন্তু বিভিন্ন কারণে। বিশেষ করে মালয়েশিয়াতে এই অভিবাসনের ক্ষেত্রে যে বিভিন্ন দুষ্ট চক্র আছে, বিভিন্ন অনিয়মগুলো আছে, সেগুলোর কারণে কিন্তু অনেক সময় এটা এর আগে বন্ধ হয়েছে। আরেকটা হলো যে এখন বাংলাদেশিরা আগে ওখান থেকে আছেন, আমরা শুনি যে আগে প্রায় 4 লাখের মতো ছিল, এখন সাম্প্রতিককালে গত 2-3 বছরে আরো প্রায় 4 লাখের মতো গেছে। এদের মধ্যে সবার কিন্তু সেখানে বৈধ কাজ নেই। এখন যে বাংলাদেশিরা মালয়েশিয়াতে অলরেডি আছেন, সবাই কিন্তু ভালো নেই। কাজেই এই ভালো না থাকার ব্যাপারে এটা যদি নিশ্চিত না করা যায়, মাঝে মাঝে কিন্তু মালয়েশিয়া এরকম একটা হুমকি দেয় যে তাদের ওখানে যত বাংলাদেশি আছে যারা তাদের বৈধ কাগজপত্র নেই, বৈধ কাজ নেই, তাদেরকে ফেরত যেতে হবে। তো এইটা কিন্তু মাঝে মাঝে হচ্ছে, কারণ এই সংকট এখনো নিরসন হয়নি। এই যে যারা যেতে পারেননি, এটার সাথে সাথে অতীতের যে সংকটগুলো, সেগুলো কিন্তু পাহাড় হয়ে জমছে আস্তে আস্তে। এগুলো নিরসনের ক্ষেত্রে কি করণীয় আছে? এই যে যেই অসুবিধার কথাগুলো আপনি বললেন, এগুলোর সমাধান কি? দেখুন, এটা আপনাদের এখানে স্কলেও আসছিল যে বিভিন্ন পত্রপত্রিকায় অলরেডি ব্যাপারে কিছু লেখালেখি হয়েছে, যে বেশ কিছু ক্ষমতাধর মানুষ, প্রভাবশালী মানুষ বাংলাদেশের, যারা এই প্রক্রিয়ার সাথে যুক্ত, বিশেষ করে মালয়েশিয়ার, এবং তারা সেখানে থেকে অর্থবান হচ্ছেন, অর্থের দিক থেকে তারা লাভবান হচ্ছেন। এবং একটি দুষ্ট চক্র কিন্তু মালয়েশিয়াতেও আছে। তার মধ্যে স্থায়ীভাবে বসবাসকারী বাংলাদেশিও কেউ কেউ আছেন, মালয়েশিয়ার কর্তৃপক্ষ বা মালয়েশিয়ার প্রাইভেট সেক্টরেরও কেউ কেউ আছেন। এবং এগুলো যারা এই সেক্টরে কাজ করছেন, তারা কিন্তু অনেক আগে থেকেই জানেন, গত কয়েক বছর থেকে জানেন, যদিও গণমাধ্যমে সাম্প্রতিককালে আসছে। কিন্তু জানার পরেও যেহেতু হচ্ছে না, তাহলে বুঝতে হবে যে যারা, যে প্রভাবশালী চক্র এই ব্যাপারটির সাথে যুক্ত, অথবা তারা মদদ দিয়ে থাকেন, তারা এতই প্রভাবশালী যে তাদের বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা নেওয়াটা খুব কঠিন। তবুও সর্বোচ্চ পর্যায়ে একটা তদন্ত কমিটি গঠিত হওয়া উচিত, যাতে করে কোথায় কোথায় কি কি অনিয়ম আছে সুনির্দিষ্ট হয়, এবং সেটা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে একটা সুপারিশের চেষ্টা করা উচিত। তার চেয়ে কমে বোধহয় এটা হবে না। অনেকে বলতে পারেন যে এত সর্বোচ্চ পর্যায়ে কেন দরকার, এছাড়া এখন পর্যন্ত মনে হয় আর কোনো পথ নেই। তারপরে এটা শেষ পর্যন্ত হয়তো মাননীয় প্রধানমন্ত্রীর গ্রিন সিগন্যাল একটা লাগবে, যে তিনি এটাকে কিভাবে সমাধান করতে পারবেন, বা ওনার পরামর্শটা কি। এটা ছাড়া বোধহয় আর কোনো পথ খোলা নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে অভিবাসন ও শরণার্থী বিশেষজ্ঞ আসিফ মুনির যুক্ত হয়েছিলেন। তিনি যে বিষয়টি নিয়ে আলাপ করছিলেন, যে বাংলাদেশ থেকে যে 17,000 অভিবাসী মালয়েশিয়ায় যেতে পারলেন না, শেষ পর্যন্ত তাদের ভাগ্যে কি ঘটতে পারে, এবং যদি যেসব সমস্যা তৈরি হয়েছে অনেক দিন ধরে, সেই সমস্যা এবং সংকট সমাধানের সম্ভাব্য যে পথ, তারও একটি দিক নির্দেশনা আমরা তার কাছ থেকে পেলাম।